নমস্কার, আমি সুবীর চক্রবর্তী। রিসেন্ট বাংলাদেশে নিয়ে বাংলাদেশের যা পরিস্থিতি সারা পৃথিবী লোক জেনে গেছে, যারা খবর রাখেন। তো ঘটনাটা হচ্ছে, সত্যি কথা বলতে কি, বাংলাদেশের পরিস্থিতি কিন্তু প্রচণ্ড ভয়ানক। ভয়ানক মানে হচ্ছে কোটা নিয়ে, সরকারি চাকরি যে কোটা বাংলাদেশে, যেটা 30% যারা বাংলাদেশের 1971 বাংলাদেশ তৈরির সময় মুক্তিবাহিনী যে আন্দোলন করেছিল, তারপর দেশ স্বাধীন হওয়ার পর সরকারি চাকরিতে 30% কোটা এদের জন্য করা হয়েছিল, যারা মুক্তিবাহিনীতে ছিলেন। তারপরে 10% মহিলাদের জন্য সংরক্ষণ ছিল। বাংলাদেশে বিশেষ করে প্রাইমারি স্কুলে মহিলার প্রায় 50% মহিলা হচ্ছে প্রাইমারি এডুকেশনে শিক্ষক। তারপরে 1% হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, আর 5% হচ্ছে ট্রাইবাল মানে উপজাতি যারা, তাদের জন্য সংরক্ষণ আছে, মানে 56%। বাকি 54% হচ্ছে সাধারণ জনগণের জন্য। যেমন আমাদের দেশে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই সমস্ত সংরক্ষণ তেমনি বাংলাদেশেও আছে। তো ঘটনা হচ্ছে 2018-তে এটা নিয়ে একটা রায় বেরিয়েছিল, যেটা কোর্ট বলেছিল। তারপরে আবার সেই একই থেকে যায়। তারপর রিসেন্টলি গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে আবার সেই মুভমেন্ট নতুন করে চাড়া দিয়েছে, যেটা বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আরও ইউনিভার্সিটি সব ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। তো এই আন্দোলন যেটা আছে সেটা ঠিক আছে, যে 56% যেটা রিজার্ভেশন, এটা ঠিক না। 30% যেটা রিজার্ভেশন মানে মুক্তিবাহিনীর জন্য করা হয়েছে, আমি মনে করি এটাও ঠিক না। তো ছাত্রদের মুভমেন্টের মধ্যে কোনো অন্যায় নেই। ছাত্ররা, আর সব দেশের ছাত্ররাই তো মুভমেন্ট করবে, এটা তো জানা কথা। তো ঘটনা হচ্ছে, ছাত্র মুভমেন্টটা এখন আর ছাত্র মুভমেন্টে নেই। এই কারণে আমরা যারা একটু রাজনীতির খবর রাখি দেশ বিদেশে, ছাত্র মুভমেন্ট, যে কোনো ছাত্র মুভমেন্টকে পেছন থেকে কেউ না কেউ গাইড করে, কোনো না পলিটিক্যাল পার্টি গাইড করে, এটাই নিয়ম। আমি নিজেও ছাত্র রাজনীতি করতাম একসময়, তো আমাদেরকে গাইড করা হতো। আমরা ওদের কথা মতো ছাত্র রাজনীতি কলেজে যখন করতাম, তখন ওদের কথা মতো চলতাম। তো ছাত্রদের যেটা আন্দোলন হবে, সেটা ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু ছাত্রদের আন্দোলন যখন মানে পুরো দেশ জুড়ে মানে ইমার্জেন্সির মতো হয়ে যায়, যেখানে আর্মিকে নামতে হয়, সেটা কিন্তু খুব ভয়ানক। আর এটা দেখবেন পৃথিবীর ছোট ছোট দেশে এগুলো হয়। যেমন চীনের ছাত্র মুভমেন্ট হয়েছিল। চীন তো অনেক বড় দেশ, আর সেই সময় নাম্বার 1 পপুলেটেড কান্ট্রি ছিল। চীনেও কিন্তু ছাত্র মুভমেন্ট হয়েছিল। তো চীনের ছাত্র মুভমেন্টের পেছনে কারা ছিল আমি বলতে পারবো না, কেন এটা অনেক বছর আগে, কোন সালটা মনে পড়ছে না। সেখানে তিয়ানমেন স্কোয়ারে ছাত্রদের গুলি করে মারা হয়েছিল ওপেন। আর ঢাকাতে যেটা হচ্ছে, বাংলাদেশে যেটা হচ্ছে, ছাত্র মুভমেন্টে শুধু ছাত্ররা মরেছে এটা বলা যাবে না, ছাত্রর সাথে সাথে অনেক যারা মুভমেন্টের সাথে জড়িত মারা গেছে। শুনেছি 200 ক্রস করে গেছে। কোনো মিডিয়া বলছে 200, কোনো মিডিয়া বলছে 250। যাই হোক, ওটাতে আমি যাচ্ছি না। কিন্তু ছাত্র কজন মারা গেছে বা সাধারণ লোক যারা মুভমেন্টের সাথে ছিল তারা কতজন মারা গেছে, এটা বলা সম্ভব নেই এই মুহূর্তে। তো ঘটনা হচ্ছে, বাংলাদেশে হঠাৎ কেন এরকম ছাত্র মুভমেন্ট শুরু হলো কোটা নিয়ে, কিন্তু সেই মুভমেন্টটা এমন জায়গা পৌঁছে গেছে যেখানে সরকারকে আর্মি নামাতে হচ্ছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এখন মানে ইন্টারনেট কানেকশন পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সাথে পৃথিবীর অন্য দেশের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। এখন ঘটনা হচ্ছে, এই বাংলাদেশের যে ছাত্র মুভমেন্টটা হলো, সেটা কীভাবে অন্যদিকে টার্ন নিল, টার্নটা এইভাবে নিয়েছে। আসল কথা হচ্ছে, হাসিনাকে যে কোনো প্রকারে
সরাতে হবে, এটাই হচ্ছে আসল মুভমেন্ট। ছাত্র মুভমেন্ট একটা ইস্যু মাত্র। তারপর সুপ্রিম কোর্টের রায় যখন বেরোলো, এটা অনেকদিন পরে ডেট ছিল, হঠাৎ করে একটা ইমিডিয়েট রায় দিয়ে দেওয়া হলো, যেখানে শুনেছি যে মুক্তিযোদ্ধা বাহিনী যাতে 5% করে দেওয়া হচ্ছে। এখন এরা সেটাও মানছে না, 5%ই বা কেন। কিন্তু আসল উদ্দেশ্য সেটা নয়। আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। কেন, বাংলাদেশে হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তো গণতান্ত্রিক রাষ্ট্র হলে ওখানে ইসলামিক যে সংগঠনগুলো আছে, যেমন জামাত, তারপরে বিএনপি, যারা বিরোধী দল, এরা মিলে একটা ভেতরে ভেতরে একটা মানে টাই আপ আছে। তো যেন তেন প্রকারণে ভারত হাসিনা সরকারকে সরাতে হবে। হাসিনা সরকারকে যে সরাতে হবে, তার পেছনে এদের যারা সাপোর্ট করছে, তার পেছনে বিরাট চক্রান্ত আছে। তার মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত হচ্ছে পাকিস্তানের নাম্বার। তারপরে বাংলাদেশ রিসেন্টলি যে ইলেকশনটা হয়ে গেল, অনেকেই বলছে এটা নাকি ইলেকশন না, এটা হচ্ছে ফর্স, মানে হাসিনা জোর করে ক্ষমতা এসেছে। সেটা বাংলাদেশের ভেতরের ব্যাপার, আমাদের সেই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না। তারপরে আমেরিকাও বলছে বাংলাদেশে যে ভোটটা হয়েছে এটা ঠিক হয়নি, এটা গণতন্ত্র হত্যা করা হয়েছে। আমেরিকাও পেছনে আছে, আর তার পেছনে ভারতও আছে। ভারত সরকার চাইছে যে কোনোভাবে হোক হাসিনাকে বাংলাদেশে সরকারকে টিকে রাখতে হবে। এটা কিন্তু সত্যি কথা, এর পেছনে কোনো লুকোচুরি নেই। আর ভারত যদি হাসিনার পেছনে না থাকতো, তাহলে এতদিনে হাসিনা ক্ষমতা আসতো না, এটাও ঠিক কথা। ভারতের বাংলাদেশের দরকার, ভারতের বাংলাদেশের দরকার। এই কারণেই ভারতের সাথে বাংলাদেশের বর্ডার প্রায় কয়েক হাজার কিলোমিটার। এখান থেকে বিভিন্ন উগ্রবাদী সংগঠন কিন্তু দিনে দিনে এরা মানে প্ল্যান করছে। সাথেই আমাদের পশ্চিমবঙ্গে সেখানে উগ্রবাদী সংগঠন ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে, এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি ছিল 1971-এর সময়, আপনাদের মনে থাকতে পারে, বাংলাদেশ থেকে প্রচুর শরণার্থী ইন্ডিয়াতে এসেছিল। সেই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর হেল্প করেছিল, এবং হাসিনা নিজে দিল্লিতে থাকতো। হাসিনার সাথে দিল্লির সরকার, সেই সময় কংগ্রেস সরকার ছিল, সবার সাথে খুব গভীর সম্পর্ক ছিল। তো হাসিনা ভারতবর্ষে প্রায় পলিটিক্যাল আশ্রয় ছিল। তো তারপর আবার যখন ক্ষমতা এলো মুজিবের দল, মানে হচ্ছে আওয়ামী লীগ, এই পার্টিটার নাম ছিল কিন্তু আওয়ামী মুসলিম লীগ একসঙ্গে। তো মুসলিম কথাটা সরে দিয়ে আওয়ামী লীগ করা, মানে একটা মানে ধর্মীয় পলিটিক্যাল পার্টি না, এটা হচ্ছে সেকুলার। এখন ঘটনা হচ্ছে, বাংলাদেশ যেভাবে যে জায়গায় এসছে, বাংলাদেশে যেমন হিন্দুরা সুরক্ষিত না, তেমনি পলিটিক্যাল পার্টি হাসিনা গভর্নমেন্টের পলিটিক্যাল পার্টিও আমার মনে হয় পুলিশকেও মারছে। আরেকটা কথা হচ্ছে, যে পার্টি আছে তাদেরকেও জনগণ মারতে হচ্ছে। এই অবস্থা আর্মি নেমেছে, পুলিশ ইউনিভার্সিটিতে ঢুকছে, বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে, যেখানে ছাত্রদের পাচ্ছে বা যারা আন্দোলন যুক্ত তাদেরকে তুলে আনছে। তারপরে ছাত্র রাজনীতি মধ্যে সেখানে ছাত্ররা জেল থেকে কয়েদিদের বার করে নিয়ে আসছে। এই পরিস্থিতিটা প্রচন্ড ভয়ানক পরিস্থিতি। তার মধ্যে থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এমন এমন কমেন্ট করা হয়েছে, সেখানে আগুনের মধ্যে ঘি জ্বালানো, এটা করা উচিত ছিল না। ইউনাইটেড নেশন অব্দি চলে গেছে, কে কাকে আশ্রয় দেবে, ঘটনা ধরনের কমেন্ট করা উচিত। এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে যেন বাংলাদেশ বা পাকিস্তান ঘটেছে,
আমার মনে হয় না মানে এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি সলভ হবে। কেন কেউ কারো কথা মানছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্মীয় সংগঠনগুলো চারা দিয়ে উঠেছে। এখন হাসিনাকে যে কোনো প্রকারে ওরা চাইছে ক্ষমতা থেকে হটাতে। এখন হাসিনা কীভাবে বাংলাদেশকে ট্যাকল করবে বা আদৌ পারবে কিনা এটা কিন্তু বড় কোশ্চেন। কারণ প্রধানমন্ত্রী হাসিনা যে একটা মন্তব্য করেছিল রাজাকার কথাটা হচ্ছে একটা আরবি ল্যাঙ্গুয়েজ। সোজা কথা রাজাকার মানে হচ্ছে স্বেচ্ছাসেবী, কিন্তু রাজাকার বাংলাদেশে খুব বাজে অর্থে ইউজ হয়, মানে বেইমান, মানে হচ্ছে বেইমানি করা, বেইমান হিসাবে কথাটা ইউজ করা হয়। তো সেটা নিয়ে এখন বাংলাদেশ সবাই বলছে তাহলে আমরা সবাই রাজাকার। এখন ঘটনা হচ্ছে চাকরিতে যে কোটা সিস্টেমটা নিয়ে আন্দোলন হয়ে ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকতে ছাত্র আন্দোলন এখন ছাত্রদের হাতে নেই। কোনো ছাত্র নেতার নামই তো শোনা যাচ্ছে না। ছাত্র আন্দোলন যদি হতো, এই যে কোনো একটা নেতা তো লিড করতো আন্দোলনটাকে। আজ পর্যন্ত কোনো ছাত্র নেতার নাম শোনা যায়নি যে অমুক নেতা তমুক নেতা। যেন আসামে ছাত্র মুভমেন্ট হয়েছিল, প্রফুল্ল মহন্তর নাম এসেছিল, লাস্টে প্রফুল্ল মহন্ত আসামের চিফ মিনিস্টার হয়েছিল, কিন্তু বাংলাদেশে এমন কোনো নেতার নাম কিন্তু ভেসে আসেনি। কারণ পেছন থেকে কেউ না কেউ কোনো না কোনো পলিটিক্যাল দল এর পেছনে ষড়যন্ত্র করেছে, ছাত্রদের লেলিয়ে দিয়েছে, ছাত্রদের হাত থেকে আন্দোলনটা নিয়ে ওরা আন্দোলনটাকে নিজের হাতে নিয়ে নিয়েছে। এটা কিছুই না, মেইনলি হচ্ছে বাংলাদেশের বিরোধী পার্টি বিএনপি, যারা নিজেরাই ভোটে দাঁড়ায়নি, আর হচ্ছে জামাত, মানে হেফাজতে ইসলাম। মানে বাংলাদেশের যেটা চলছে, আমি জানি না বাংলাদেশ কি ইসলামিক কান্ট্রির দিকে এগোচ্ছে, যেখানে ইরানের মতো দেশ ইসলাম কথাটা তুলে দিতেছে। ইরান ইসলামিক রিপাবলিক কান্ট্রি, সেখানে ইরানে মানে মেয়েদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। সৌদির মতো দেশ, হ্যাঁ, যেখানে ইসলামের জন্ম, তারাও অনেক লিবারেল হচ্ছে। তো এই মুহূর্তে বাংলাদেশে কীভাবে বোঝা মুশকিল। বাংলাদেশে কট্টর ইসলামবাদী সংগঠন যে জায়গায় আছে, বাংলাদেশের যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, শুধু ক্ষমতার লোভের জন্য। যেটা ইরানে হয়েছিল, আয়াতুল্লাহ খামেনি তার আগে যে পাওয়ারে ছিল, ইরানের এডুকেশন সিস্টেম থেকে শুরু সব কিছু কালচার খুব ফ্রি ছিল। ধর্মের নামে আয়াতুল্লাহ খামেনি এমন মন্ত্র দিল, পুরো দেশটা সব কিছু, শিক্ষা ব্যবস্থা থেকে সব কিছু শেষ করে দিল। যেমন আফগানিস্তানে হয়েছিল। আফগানিস্তানে একসময় ব্রিটিশ টাইমে ফ্রি কালচার ছিল, সেই আফগানিস্তানও শেষ হয়ে গেল। আমি জানি না বাংলাদেশ কোন দিকে যাবে, বোঝা মুশকিল। বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে আমাদের প্রচণ্ড চিন্তার কারণ আছে। যদি বাংলাদেশে বিশেষ করে যদি এরকম হতে থাকে, আমাদের উপর চাপ বাড়বে, আর ওই হাওয়া পশ্চিমবঙ্গে কিন্তু আসতে পারবে। তো মানে আমরা তার মধ্যে ভারতবর্ষের অনেক স্টুডেন্ট শুনেছি বাংলাদেশে ডাক্তারি পড়তে যায়। মানে যে দেশের রুগীরা আমাদের দেশে এসে ট্রিটমেন্ট করায়, সেই দেশে আমাদের ডাক্তারি পড়তে যায় আমাদের দেশের কিছু ছাত্রছাত্রী। আর যাওয়ার পেছনে কারণ আছে, ওখানে খরচা অনেক কম আমি শুনেছি। যেমন চায়নাতে যা খরচা আছে তার চেয়েও কম। তারপর বাংলাদেশ হচ্ছে এটা আমাদের প্রতিবেশী কান্ট্রি, মানে যেতে আসতে বেশি সময় লাগে না। ওখানে অনেক ছাত্রছাত্রী ডাক্তারি পড়ছে। তো ভারত সরকার চেষ্টা করছে ওদেরকে নিয়ে আসতে, আমি শুনেছি নিয়ে এসছে। আর এই সংখ্যাটা কেউ বলছে 4,500, কেউ বলছে 10,000। মানে আমাদের যে মিডিয়াগুলো আছে, কে কখন কী বলে বোঝা মুশকিল। তো ঘটনা হচ্ছে এই মুহূর্তে তার মধ্যে কলকাতায় দেখলাম বাংলাদেশের এই ছাত্র মুভমেন্ট নিয়ে আমাদের দেশের কমিউনিস্ট পার্টি, মানে দালাল পার্টি, কমিউনিস্ট পার্টি না তো, আমি বলি দালাল পার্টি, এরা হচ্ছে দালালি করে বেড়ায়। যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছিল 1900, তখনও দালালি করতো, এখনও দালালি করছে। এরা বাংলাদেশের ছাত্রদের মারা যায় বলে কলকাতায় রাস্তা আন্দোলন করেছে। তো আমার খুব বলতে ইচ্ছা করে, যারা আপনারা কমিউনিস্ট পার্টি ছাত্র নেতা, বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, এদেরকে আমার বলতে প্রশ্ন করছে, তা আগে যারা ছাত্র নেতা ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে, যখন চীনের তিয়ানমেন স্কোয়ারে এত ছাত্রকে ওপেন গুলি করে মেরে দেওয়া ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো কলকাতায় কোনো আন্দোলন করেননি। কেন করেননি?
আপনার বাবারা মেরেছে ছাত্রদের, তাই? তাই এই আমাদের দেশের কমিউনিস্ট পার্টির কাজই হচ্ছে দালালগিরি করা। এরা চীনে মুসলমানকে মারছে, ইসলামকে খতম করছে, আর ওই পার্টি এখানে এসে মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে। একটা কথা আছে, মুসলমান আর কমিউনিস্ট এদের সাথে কোনোদিনও মেলে না। আর আমাদের দেশের কমিউনিস্ট পার্টি মুসলমানদের জন্য লাফাচ্ছে। মানে এদের ডবল স্ট্যান্ডার্ড পলিসি গেম এরা খুব ভালো জানে। আপনারা ফলো করে দেবেন, সারা পৃথিবীতে মুসলমান আর কমিউনিস্ট কোনোদিনও এরা এক জায়গায় থাকতে পারে না। আর আমাদের দেশে যারা কমিউনিস্ট পার্টি করে মুসলমানদের জন্য প্রচণ্ড দরদ। অথচ চীনে যে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে এখানে কিন্তু এরা প্রতিবাদ করে না। তাই বাংলাদেশের ছাত্র আন্দোলনে এদের খুব দরদ হয়েছে, খুব দরদ হয়েছে। কিন্তু চীনে যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন কিন্তু এখানকার ছাত্ররা প্রোটেস্ট করেনি। এদের কাজই হচ্ছে দালালগিরি করা, ফয়দা লোটা। অ্যাকচুয়ালি তো এখন আর এদের কোনো মানে অস্তিত্ব নেই ভারতবর্ষে। এরা হচ্ছে ওই অস্তিত্ব জন্য বাংলাদেশের ছাত্র মুভমেন্ট নিয়ে এখানে আন্দোলন করছে। এদের এদেরকে কি বলবেন? এই জন্য বলে কমিউনিস্ট পার্টিকে বিশ্বাস করতে নেই। এদের না আছে নীতি, না আছে আদর্শ। দেশ যখন ভাগ হয়েছিল এরাই বলেছিল আগে পাকিস্তানকে স্বাধীনতা দিতে হবে, তারপর ভারত স্বাধীন হবে। এই হচ্ছে কমিউনিস্ট পার্টি। আর এরা বাংলাদেশের ছাত্র মুভমেন্টে কলকাতা লাফাচ্ছে। এদেরকে কি বলবেন? যাই হোক, পরিস্থিতি প্রচণ্ড ভয়ানক। আমরা জানি না কী হবে। তো আমরা আশা করছি নিশ্চয়ই প্রবলেম সলভ হবে, কিন্তু প্রবলেম এত সহজে সলভ হবে না। এমন হতে পারে যে হাসিনাকে হয়তো দেশ ছাড়তে হতে পারে, এরকমও পরিস্থিতি হতে পারে। কাজে এই মুহূর্তে বলা সম্ভব না কী হবে। তবে আশা করব আমাদের উচিত না উল্টো পাল্টা কমেন্ট করা। এমনিতে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। দেখা যাক কী হয়। রাখছি। গুড নাইট।